বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই জবাব দেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ছাত্ররা যদি দল গঠন করে নির্বাচনে অংশ নেয় এবং ছাত্রদের প্রতিনিধি যদি তখন সরকারে থাকে, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির বাজারও সরগরম। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে। মির্জা ফখরুল ইসলাম আপনার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ইস্যুতে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষতা পালন করতে পারছে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি জামাত শিবির ও শিক্ষার্থীদেরকে এক কাতারে আনছে। আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে একই বিস্ফোরক মন্তব্য করলেন উপদেষ্টা নাহিদ। এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই জবাব দেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি লেখেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। নাহিদ লিখেছেন, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পরে। তিনি লেখেন, ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। উপদেষ্টা লেখেন, আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। তিনি লেখেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব। আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই। এত হত্যা ও অপরাধের পরেও সম্ভব হয়নি। তিনি আক্ষেপ করে লেখেন, হায়, এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো।
তিনি আরও লিখেছেন, বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এই দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। অমিত হাসান রবিন, কালবেলা। ছাত্ররা যদি দল গঠন করে নির্বাচনে অংশ নেয় এবং ছাত্রদের প্রতিনিধি যদি তখন সরকারে থাকে, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন মন্তব্যের পর এবার বিস্ফোরক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। কি বললেন এই উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে, তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনার তখন ওইটার চেয়ে সম্ভাব্য কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। 23 জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন জবাব দেন তিনি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 111-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 111 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজান পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম জানান, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রেখেছে। তখন দেশের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। এই উপদেষ্টা আরো লিখেন, ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 111-এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 সরকারের প্রস্তাবনা করছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। নাহিদ ইসলাম লিখেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেন, বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এই দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন। শেখ ফরিদ, এটিএন নিউজ। খালি মাঠে তো আসলে খেলা জমে না। তো মাঠের মধ্যে যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো গেল 6 মাস আগে তারা একটা শক্তি ছিল। তো এই শক্তিগুলোর মধ্যে কেউ ক্ষমতায় গেছে, কেউ আবার ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে আখের গোছাচ্ছে। আর যারা ক্ষমতার দিকে ধাবিতমান যে শক্তিটা, সেই শক্তিটাকে আবার অন্য শক্তিগুলো পাল্টা আঘাত করছে, নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়েছে। এই যখন অবস্থা, সেখান থেকে কি আসলে আবারও 1-11 সরকারের উৎপত্তি হতে পারে? দর্শক, এমনটাই মনে করছে উপদেষ্টা আসিফ নাহিদ সহ। আজকে আমরা দেখলাম যে ফেসবুক সরগরম, রাজনীতির বাজারও সরগরম। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে। মির্জা ফখরুল ইসলাম আপনার
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ইস্যুতে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল ইসলাম তিনি আমরা যদি দেখি যে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এখান থেকে নতুন যা করে আমরা দেখলাম যে আবারও বিবাদটা শুরু হয়ে গেছে। তিনি বলছেন যে যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পর্যন্ত পরিচালনা করা, মানে এই সরকার নির্বাচন সবকিছু তারা থাকবে, কিন্তু যদি তারা করতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আর মির্জা ফখরুল ইসলামের এই নিরপেক্ষ সরকারের দাবিটাকে নিয়ে নাহিদ আসিফরা বা আরও যারা সমন্বয়করা আছেন তারা ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন আর তার বক্তব্যটাকে পাল্টা কাউন্টার করছেন। বিএনপি মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরও একটা ১-১১ গঠনের ইঙ্গিত বহন করে, এমন মন্তব্য করেছেন কে? উপদেষ্টা নাহিদ। তিনি বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে ছাত্রদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকারের দাবি জানানো হয়েছিল। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১-১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান হয়েছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ১-১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। মানে আমরা মোটা দাগে যদি বলি, ছাত্রদের মন্তব্যটা ওইরকমই যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড যা ঘটছে এগুলোর আসলে সুষ্ঠু বিচার হবে না, বা বাংলাদেশে যে পরিমাণ গুমটুম হয়েছে এগুলোরও সঠিক বিচার তারা পাবে না। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা বেসিক্যালি ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে দাবি আপনার নাহিদের। তিনি বলছেন ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আচ্ছা, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা চেয়েছিলাম আপনার ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সবাই মিলে একটা জাতীয় সরকার করি, আর জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি তখন জাতীয় সরকারের ইস্যুটাতে রাজি হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা এখন আসলে দরকার ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা ১-১১ সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ আলাদা করেছে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১-১১ সরকারের প্রস্তাবনা করেছে। এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে, এটা ছাত্র জনতা মেনে নিবে না। তারা মনে করে এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারি আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুযোগ সুবিধা ভোগ করছে। তো আপনার বলা হচ্ছে যে এখানে রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে তথ্য উপদেষ্টা তিনি বলছেন। আচ্ছা, এখানে যেটা মনে হচ্ছে এখন ছাত্র এবং বিএনপির মধ্যে আগামী দিনগুলোতে যেই জিনিসগুলো আমরা আশঙ্কা করছি, যেটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু পরিণত হবে। আপনি এটা বলে রাখলাম দেখেন, কারণ ছাত্রদল, যুবদল, বিএনপি এই ছাত্রদের অবস্থানকে কোনোভাবেই তারা এখন পজিটিভলি নিচ্ছে না। এটার মেইন কারণ হচ্ছে ছাত্ররা বিএনপিকে অনেক ধরনের চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলো আবার বিএনপি একটা বড় দল হিসাবে তারাও সহজে অ্যাকসেপ্ট করতে পারছে না। তো কি মনে হয় আপনার যে ১-১১ সরকারকে আবার আসলে ফিরে আসবে, মানে এই সরকারকে বাদ দিয়া অন্তর্বর্তী সরকার করা নির্বাচনের ইস্যু আসবে সামনে, নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে? নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তী সরকার এটাকে আসলে চালু হবে, মানে কি হতে যাচ্ছে আসলে সব মিলিয়ে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি জামাত শিবির ও শিক্ষার্থীদেরকে এক কাতারে আনছে এবং সমানভাবে ট্রিটমেন্ট করছে, যে শিক্ষার্থী জামাত শিবির ওরা একই। এতে অবশ্য জামাত শিবিরের লাভ, শিক্ষার্থীদেরও লাভ। আমরা চাই এরা একই থাকুক এবং তারা উভয় স্বাধীনতা বিরোধী। জামাত শিবিরও স্বাধীনতা বিরোধী, শিক্ষার্থীরাও এখন স্বাধীনতা বিরোধী। যদিও জামাত ইসলামের আমিরও তো ৭১ সালে ভূমিকা রাখার বয়স হয়নি। এর মানে চেতনায় রাজাকার জামাত শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারা সবাই। বিএনপি মহাসচিব কিংবা বিএনপির বক্তব্যে সার কথা এটাই। দর্শক, জামাত শিবির এবং শিক্ষার্থীরা নাকি ৭১কে ভুলিয়ে দিতে চায়, ৭১কে পেছনে ফেলতে চায়। সরাসরি বলতে তো আর সাহস হয় না জনরোষের ভয়ে, কিন্তু ইশারা ইঙ্গিতে বলছেন।
আমরা জামাত শিবির শিক্ষার্থীদের পক্ষ থেকে বিএনপিকে একটু কঠিন জবাব দিতে চাই। দর্শক, বিবিসি বাংলার সাথে একটা চরম বিতর্কিত সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আমরা আগেই আলোচনা করেছি, সেখানে তিনি যেটা বলেছেন যে বিএনপি ডক্টর ইউনূস সরকারকে নাও মানতে পারে, তারা ছাত্র উপদেষ্টাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলতে পারে, আর একটা নিরপেক্ষ সরকার দরকার হতে পারে, সুষ্ঠু নির্বাচনের জন্য, এমনকি নির্বাচন তারা নাও করতে পারে। এইসব কথাবার্তা তো বলেছে। এর সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। জুলাই ঘোষণাপত্রকে বিএনপি আর কোঅপারেট করবে না, তবে ছাত্ররা দিবে। মানে জুলাই ঘোষণাপত্র, ৭২ সংবিধান, চুক্তি, এগুলো সব আওয়ামী লীগের পক্ষে বিএনপি এটা স্পষ্ট করেছে। ৭১ নিয়ে কথা বলেছে। ৭১ নিয়ে কথাটা তাৎপর্য আমি প্রথমে প্রপোজিশন হিসেবে বলেছি, এবার আসুন একটু ডিটেইলস বিশ্লেষণ করি এবং জবাব দিই বিএনপিকে। বিবিসি বাংলা প্রশ্ন করেছে, আপনি বলেছিলেন যে ৭১-এর বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর মানে দেখেন, আওয়ামী লীগের মূল ন্যারেটিভ, টিকে থাকা ন্যারেটিভ কিন্তু ৭১ ব্যবসা। আচ্ছা, ৭১-কে গুরুত্ব দেওয়া হচ্ছে না মানে কি ভাই? বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাকে সবাই মেনে নিয়েছে। এবছরের ১৬ ডিসেম্বর উদযাপন হয়েছে, ২৬শে মার্চ উদযাপন হবে, তো ৭১-কে গুরুত্ব দিচ্ছে না কে? বাংলাদেশে কে বলেছে যে আমরা পাকিস্তানের সাথে এক হয়ে যেতে চাই? কেউ বলেছে? তাহলে আপনি এটা নিয়ে ব্যবসা করছেন কেন? ফাজলামি রাজনীতি করছেন কেন? এর মানে আপনি ভারতের দালালি করছেন স্পষ্ট, বাংলাদেশের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চান। আজকে ছোট ছোট বাচ্চা ছেলে যাদের বয়স ১৮, ১৯, ২১, তাদেরকে আপনি ৭১ প্রশ্নে ডিভিশনের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনার দুর্বিসন্ধি বোঝে যে আপনি কোন জায়গায় ভারতের খপ্পরে পড়েছেন। এখন এটাই প্রশ্ন করেছে, আপনি বলেছিলেন যে মির্জা ফখরুল বলছেন বিবিসি বাংলা ৭১ বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখন ৭১ বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না, ওই যে জুলাই প্রোক্লেমেশন, মানে এটাকে বলছে ৭১ বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না। জুলাই প্রোক্লেমেশন খুব আপত্তি। জুলাই প্রোক্লেমেশন হলে তখন ৭১ নিয়ে ব্যবসা করার জায়গা থাকে না, তখন ভারতের স্টেক বাংলাদেশে থাকে না, ভারতের অবদানের কথা বলতে পারে না। এই হচ্ছে অবস্থা। দর্শক, উত্তরে কি বলছে দেখেন। আমি এর আগেও বলেছি, আমার কাছে কেন যেন মনে হয় যে একটা পক্ষ ৭১-কে একটু পেছনে রাখতে চায়। এখন বিবিসি বাংলা প্রশ্ন করেছে তারা কারা, এখন তাদের নাম আর বলতে সাহস পায় না। এটা যে কেউ বুঝে যে এখানে জামাত শিবিরকে বুঝিয়েছে, আর জামাত শিবির শিক্ষার্থীরা এই জুলাই ঘোষণাপত্র তো শিক্ষার্থীদের উদ্যোগ, মানে তারা ৭১-কে দেখেন। বিএনপির কিছু পেইড এজেন্ট আছে বর্তমানে, তারা বিভিন্ন বিশ্লেষণ করে, তারা বলে এই যে জুলাই ঘোষণাপত্র অমুক তমুক, এগুলো পেছনে জামাত শিবির শিক্ষার্থীদের মাধ্যমে করাচ্ছে। বিএনপি এটা মনে যে এই ৭২ সংবিধান বাতিল, জুলাই ঘোষণাপত্র, চুক্তিকে সরানো, আওয়ামী লীগ নিষিদ্ধ, এগুলো সব জামাত শিবির এজেন্ডা, শিক্ষার্থীদের মাধ্যমে জামাত শিবির এগুলো করাচ্ছে, ৭১-কে পেছনে ফেলছে। তো কারা? এই প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলছেন আছে কিছু, হয়তো তারা চেষ্টা করছেন, এটা আমার মনে হচ্ছে। আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না, বলতে পারবো না। কেন? বললে কি আপনাকে মারবে কেউ? কারণ বললে আপনি জানেন যে নাম সহ বললে আপনি জনরোষে করবেন, যে আপনার কথা জনগণ মানবে না। আপনার যদি এত সৎ সাহস থাকে, আপনি যদি এত ভালো হয়ে থাকেন, ৭১-এর প্রতি এত দরদ থেকে থাকে, তাহলে বলেন যে কারা ৭১-কে পেছনে ফেলতে চায়। কেন ৭১ নিয়ে এত প্রেম, আর কারা ৭১-কে পেছনে ফেলতে চায় তাদের নাম বললে কি? জনরোষের ভয় বলছেন, মানে আপনি উল্টাপাল্টা বলছেন, ভারতের দালালি করছেন, যার ফলে এটা মুখ ফুটে বলতে সাহস পাচ্ছেন না, নাহলে বলতে অসুবিধা কি? তা আমি একটু বলে দিই, জামাত শিবির শিক্ষার্থীরা তারা ৭১-কে পেছনে ফেলতে চায়, গুরুত্ব দিতে চায়, এটা বিএনপি মনে করে, এবং জামাত শিবির শিক্ষার্থীদের এক কাতারে ট্রিটমেন্ট করছে। অতএব আশা করি আমাদের জবাব হয়েছে। কিন্তু আমাদের জবাব ওইটি যে ৭১ নিয়ে কারো কোনো হীনমন্যতা নেই। ৭১ প্রশ্নে জাতি মেনে নিয়েছে, এটা কনসেনসাস। বাংলাদেশ স্বাধীন, কেউ পাকিস্তানের সাথে এক হতে চায় না, অতএব ৭১ নিয়ে রাজনীতি করার কিছু নেই। ৭১ একটা ইভেন্ট ১৬ ডিসেম্বর আমরা পালন করি, ২৬ মার্চ পালন করি, এবং মুক্তিযোদ্ধা, রাজাকার, এই প্রশ্ন সলভ হয়ে গেছে, এটা কেউ এখন আর নেই। এখন এদেশের রাজনীতি তরুণদের হাতে। হ্যাঁ, ২-১ জন রাজাকারের সন্তান আছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই টাইপের ২-১ জন রাজাকারের সন্তান রাজনীতিতে আছেন, কিন্তু সরাসরি রাজাকার এখন আর কেউ নেই। অতএব এটা নিয়ে রাজনীতি করা, মির্জা ফখরুল রাজাকারের পুত্র, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয় ৭১-কে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারোর মধ্যে থাকতে পারে। কারোর মধ্যে বলতে কারা? ওই জামাত শিবিরের শিক্ষার্থীদের ভারতের ব্যবসা লাটে উঠবে, এই জন্য এটা ডিফেন্ড করছে এখন বিএনপি। বিবিসি বাংলা বলছেন এতে অসুবিধা কি? ৭১-কে যদি পেছনে ফেলা হয়? চমৎকার প্রশ্ন, উত্তর কি? যাদের অসুবিধা হবে সেটা আপনার, এতে সুবিধা কি ৭১-কে যদি পেছনে ফেলা হয়? যাদের সুবিধা হবে সেটা আপনারা জানেন সবাই। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উপদেষ্টা নাহিদের সাথে আপনিও কি একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।